স্বাস্থ্যের সাবেক ডিজির সম্পদ বিবরণী দুদকের হাতে। শৃঙ্খলা সফর ইতিবাচক হলেও যথেষ্ট না, মন্তব্য কূটনীতিকদের। কৃষি জমি সুরক্ষা নিশ্চিত করে শিল্পায়ন, বললেন প্রধানমন্ত্রী। সিনহা হত্যা মামলার 7 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ। ট্রেন ভ্রমণে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক নয়, রেলের সিদ্ধান্ত বদল। এটি নিউজ দেখছেন। 3টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ এবং তার স্ত্রী ডাক্তার রায়হানা বেগমের আয়কর নথি দুদকের হাতে পৌঁছেছে। এর আগে তাদের সম্পদ বিবরণী চেয়ে এনবিআর এর কাছে চিঠি দেয় দুদক। তারই প্রেক্ষিতে রাজধানীর আয়কর বিভাগের কর অঞ্চল 10 থেকে এই দম্পতির সম্পদ বিবরণী দুদকের কাছে পাঠানো হয়। ডাক্তার আজাদের বিরুদ্ধে রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারি সহ 3টি দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই বিষয়ে গত 12 ও 13 আগস্ট আজাদকে দুদক কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া তার স্ত্রী ডাক্তার রায়হানা বেগম রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি হাসপাতালে কর্মরত। তারও একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে বলে জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা সফরকে ইতিবাচক বললেও যথেষ্ট মনে করছেন না কূটনীতি বিশ্লেষকরা। বরং ভারত চীনের প্রতিদ্বন্দ্বিতাকে দক্ষিণ এশিয়ার জন্য অস্বস্তির মনে করছেন তারা। পরামর্শ, বাংলাদেশকে সামলে চলতে হবে নিজেদের স্বার্থে। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। করোনার এই কঠিন সময়ে কোনো দেশে না যাওয়া ভারতের বিদেশ সচিবের ঢাকা সফর অবশ্যই বাড়তি কিছু। এই সফরে নানা প্রসঙ্গে আলাপ আলোচনা হলেও মূল কারণ যে দুই দেশের সম্পর্কের অস্বস্তি দূর করার চেষ্টা, সেটাও পরিষ্কার হয়েছে সফরের শেষ দিনে দুই পররাষ্ট্র সচিবের বক্তব্যেই। অস্বস্তি দূরের এই চেষ্টাকে প্রথম ধাপ বলছেন বিশ্লেষকেরা। যেহেতু ভারতের পত্রপত্রিকায় নেতিবাচক কথাবার্তা লেখালেখি হচ্ছিল, সেগুলো নিয়ে তো যে সমস্যা তৈরি হয়েছে, যে কথাবার্তাগুলো তৈরি করেছে, এই সফরের মাধ্যমে সমাধান হওয়ার কথা না। কারণ পররাষ্ট্র সচিব আর কতখানি যেগুলো সমস্যা রয়ে গেছে, যেগুলো বলা হলো কি বলা হয়, বর্ডার কিলিং থেকে শুরু করে তিস্তা, এগুলো বড় বড় সমস্যা। সেটা পররাষ্ট্র সচিবের সফরের মাধ্যমে হওয়ার কথা না হলে তো অনেক আগেই হয়ে যেত। এই ধরনের অনেক বিষয় নিয়ে ভারত কিন্তু উদ্যোগ চালিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিককালে মলদ্বীপস বলেন, শ্রীলঙ্কায় বলেন, তাদের সরকারকে বিভিন্নভাবে তারা সহযোগিতা সাহায্য করার জন্য এগিয়ে গেছে। বাংলাদেশ সহ প্রতিবেশীদের কাছে টানতে ভারতের এই চেষ্টার পেছনেই আছে চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা, যা কারো জন্য সুখকর না বলেই মত ভূরাজনীতি বিশ্লেষকদের। ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাটাকে ইতিবাচক বলে মনে করি না। আমরা চাই এবং মনে করি ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক যত সাযুজ্যপূর্ণ থাকবে, যত সহজ থাকবে, যত ইতিবাচক থাকবে, তত এটা দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য ভালো, শান্তিপূর্ণ বজায় রাখবে। বাংলাদেশের অবস্থান থেকে চীন ভারত দুই দেশের সঙ্গে সমন্বয় করে এবং জাতীয় ঐক্য স্থির রেখে এগিয়ে চলার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশের কি প্রয়োজন সেটা তো ভারতও নির্ধারণ করবে না, চীনও নির্ধারণ করবে, এটা আমরা নির্ধারণ করব। কাজে আমি আমার প্রয়োজনটাকে নির্ধারণ করে কোন কোন ক্ষেত্রে ভারতের সহযোগিতা নিলে আমার জন্য ভালো হবে, সেটা আমি নির্ধারণ করে আমি ভারতের সাথে আমার সহযোগিতাটাকে তৈরি করব, ক্ষেত্রটাকে ধরে রাখবো বা প্রসারিত করবো, যাই করি। একইভাবে চীনের সাথেও তাই। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। কৃষি জমি সুরক্ষা নিশ্চিত করার পরই শিল্পায়ন করতে হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এর গভর্নিং বডির 7ম সভায় এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আর অন্যরা যোগ দেন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। প্রধানমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর হলেও শিল্পায়নের প্রয়োজন। তবে এক্ষেত্রে কৃষি জমি রক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, কারণ বিপুল সংখ্যক জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি এখানে জড়িত। সেই সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ব্যাপারে গুরুত্ব দেন তিনি। কর্মসংস্থানের জন্য শিল্পায়নের প্রয়োজন, তাই দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই সরকারের লক্ষ্য বলেও এ সময় জানান তিনি। শিল্পায়নের ক্ষেত্রে আবার আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা এটাও একান্তভাবে অপরিহার্য, সেদিকেও যেমন আমাদের দৃষ্টি দিতে হবে, সেই সাথে সাথে কর্মসংস্থান আমাদের সৃষ্টি করতে হবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কৃষি জমি যাতে রক্ষা পায়, সেই কৃষি জমি রক্ষার লক্ষ্য যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থা নেওয়া, পাশাপাশি শিল্পায়ন করা, আর শিল্পায়নের ক্ষেত্রে আমরা দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 4 পুলিশ সহ 7 আসামিকে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুর 12:15টার দিকে কক্সবাজারের টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে তাদের হাজির করা হয়। এর মধ্যে 4 পুলিশ সদস্য হলেন এসআই লিটন, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। এছাড়া সিনহা হত্যা মামলায় পুলিশের করা এজাহারভুক্ত 3 সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিশ বনিয়া নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াশকেও আদালতে আনা হয়। পরে এই 3 জনকে সিনহার বোনের করা হত্যা মামলায় আসামি দেখানো হয়। ট্রেন ভ্রমণে জাতীয় পরিচয়পত্র সাথে রাখার বিধান বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 13 আগস্ট বাংলাদেশ রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ট্রেনে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র সহ ভ্রমণের কথা বলা হয়েছিল, কিন্তু বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলকভাবে সঙ্গে রাখার বিষয়টি শিথিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষ আজ জানিয়েছে, একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে এক পরিবারে সর্বোচ্চ 4 সদস্যের টিকিট কেনা যাবে। তিনটা নিউজ আওয়ারের সময় হলো 42টি বিরতি, আর বিরতির পর যা থাকছে। সচেতনতা না বাড়লেও হাসপাতালে কমছে করোনা রোগী। স্বাস্থ্যের সাবেক ডিজির সম্পদ বিবরণী দুদকের। সিংলা সফর ইতিবাচক হলেও যথেষ্ট না, মন্তব্য কূটনীতিকদের। কৃষি জমির সুরক্ষা নিশ্চিত করে শিল্পায়ন, বললেন প্রধানমন্ত্রী। সিনহা হত্যা মামলার 7 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ। ট্রেন ভ্রমণে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক নয়, রেলের সিদ্ধান্ত বদল। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি তিনটা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং আপনারা শিরোনামগুলো শুনছিলেন। যাচ্ছে অন্যান্য খবরে। ঈদের পর করোনার হার বাড়বে এমন আশঙ্কা থাকলেও রাজধানীর হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবেই কমছে। আগের চেয়ে কমছে নমুনা পরীক্ষার চাপও। তাহলে কি সংক্রমণ কমছে? মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। রাজধানীর মুগদা হাসপাতাল একসময় করোনা পরীক্ষার জন্য আগের দিন সন্ধ্যায় লাইনে দাঁড়ালেও এখন সকালে গিয়েই নমুনা দেয়া যায়। প্রথম 3 মাস হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের চাপে হিমশিম খেতে হলেও এখন গড়ে 1 থেকে 150 বেড খালি থাকছে প্রতিদিন। শুরুতে আমাদের কিন্তু এরকম 280-85 এরকম প্রায় 300 কিংবা তার চেয়ে বেশিও এরকম অ্যাকোমোডেশন একদম ফুলফিল ছিল। এখন আমরা প্রায় 150 মানে 50% বিছানা প্রায় আমাদের খালি থাকে। অন্যদিকে কোভিড রোগী ভর্তির 2 মাস পর আবারও জেনারেল হাসপাতালে ফিরে যাচ্ছে
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের হাসপাতালে যেটা শয্যাগত যে খালি, সেদিক থেকে তো নিশ্চয়ই একটি অনুমান করা যায় যে হয়তো আক্রান্তের সংখ্যাগত দিক থেকে কম। মহানগর হাসপাতাল তাও একই রকম 10-12 জন 11 জনের উপরে কখনো ভর্তি থাকে না, তবে সেটিও এখন বন্ধ করে দেওয়ার মানে আছে, আমার মনে একটা যৌক্তিকতা আছে। গত 5.5 মাসে করোনা পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায় 8 মার্চ দেশে প্রথম রোগী পাওয়ার পর 100 রোগী শনাক্ত হয় প্রথম 28 দিনে। এপ্রিলে করোনা শনাক্ত হয় 7,616 জন। এরপর সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। মে মাসে 39,537 জন, জুনে 98,330, জুলাইয়ে 92,178 জন এবং 19 আগস্ট পর্যন্ত 47,430 জন শনাক্ত হয়েছে। মৃত্যুর হার বিশ্লেষণে দেখা যায় মার্চে মারা যান মাত্র 5 জন, এপ্রিলে 163, মে মাসে 482, জুনে 1224, জুলাই মাসে 1237 জন এবং 19 আগস্ট পর্যন্ত 670 জন। অবশ্য আগের চেয়ে নমুনা সংগ্রহ কমেছে প্রায় 26%। সেই সঙ্গে কমেছে করোনা ভীতি এবং একই সঙ্গে সচেতনতাও। সংক্রমণের এই হারটা কিন্তু হঠাৎ করে কোনো জায়গায় বেড়ে যেতে পারে, যেটা ব্রাজিলে কিংবা দক্ষিণ আফ্রিকায় হয়েছে, সেখানে কিন্তু সংক্রমণটা অনেক বেড়েছে। সেই ঝুঁকিটা যদি আমরা এড়াতে চাই তাহলে শনাক্ত হওয়ার হার অন্তত পক্ষে 5% নিচে নামিয়ে আনতে হবে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে আগারগাঁওয়ের আইডিবি ভবনে 4 দিনের ফ্রি কম্পিউটার সার্ভিসিং মেলা শেষ হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সিটি মালিক সমিতির উদ্যোগে গত সোমবার এই মেলা শুরু হয়। 4 দিনে প্রায় 2000 ল্যাপটপ এবং কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যারের ব্যাপারে বিভিন্ন ধরনের সমস্যায় পরামর্শ এবং সমাধান দেওয়া হয়। এই ধরনের আয়োজনের মাধ্যমে ফ্রি সার্ভিস পেয়ে ভোক্তারা খুশি। প্রবল বর্ষণ ও নদীর পানি বাড়ায় বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বরিশালের বিভিন্ন নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে প্রচণ্ড বৃষ্টি, ফলে নগরী ও জেলায় 5000-এর বেশি মানুষ এখন পানিবন্দী। জোয়ারে ও বৃষ্টির পানিতে বরিশাল নগরের পলাশপুর, বগুড়া রোড, সদর রোড, ফকিরবাড়ি, বটতলা ও নবগ্রাম সহ বিভিন্ন এলাকা হাঁটু সমান পানিতে ডুবে যায়। জেলার হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জের চর ও নিচু এলাকাও প্লাবিত হয়েছে। প্রায় 5 মাস ধরে রমনা পার্কের সঙ্গে বিচ্ছেদ নগরবাসীর। করোনায় চাইলেও ঢোকার অনুমতি নেই। পার্কে সবুজে হারিয়ে যেতে না পেরে বুক ভরে নিঃশ্বাস না নেবার অতৃপ্তি অনেকের মনে। আরও জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। ইটপাথরের রাজধানীতে এমন নির্মল পরিবেশ সাধারণ মানুষের কাছে অনেকটাই স্বস্তির। যারা সকাল বিকেল হাঁটাহাঁটি করেন তাদের প্রথম পছন্দ এই রমনা পার্ক। কিন্তু করোনায় হঠাৎই প্রকৃতি প্রেমীদের এই অপার সৌন্দর্য উপভোগে যেন এনেছে বিচ্ছেদ। 5 মাস হতে চলল বন্ধ রয়েছে রমনা পার্ক। চাইলেই তাই পার্কের নির্মল বাতাস আর প্রকৃতির কাছে যেতে পারছেন না নগরবাসী। শুনশান নীরবতা আর প্রাকৃতিক এই সৌন্দর্য দেখা থেকে অনেকে বঞ্চিত হলেও প্রকৃতি জিরিয়ে নিচ্ছে খানিকটা। তাই তো বৃষ্টি, ফুল আর লতাপাতা মিলেমিশে যেন একাকার। তবে এখনো অনেকেই রোজ সকালে নিয়ম করে আসেন যান্ত্রিকতা পাশে ফেলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। আমরা তো মাঠটাকে ভালোবাসি, পার্কটাকে ভালোবাসি, সকালে আসতে চাই, সুস্থ থাকতে চাই। এটা করছি জাস্ট একটা মনটাকে জাস্ট রক্ষা করার জন্য। তবে পার্ক বন্ধ, তাই বাধ্য হয়ে ফুটপাতেই শরীর চর্চা। সব জায়গায় তো খোলা, শুধু শুধু পার্কটা বন্ধ করে আমাদের যে বিনোদনের জায়গাটা, এমনিতেই আমরা অনেক মানসিক স্ট্রেসে আছি। এর ভিতরে যদি এরকম পার্ক বন্ধ রাখা হয় তাহলে স্ট্রেসটা বাড়ে। মেন্টাল যে রিফ্রেশমেন্টটা, এটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। করোনার প্রভাব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে নগরী। নিউ নরমাল লাইফে সবকিছুর মতো রমনা পার্ক খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছে রাজধানীবাসী। যদি পার্ক খুলে দেয়, মানে তারা একটু কন্ট্রোল করবে, আনসার আছে, তারা তাদেরকে সচেতন করবে যে আপনারা একসাথে জড়ো হবেন না। পার্কটা খোলা থাকলে আমরা আমাদের বেশি ভালো হবে, আমাদের জন্য সবার জন্যই ভালো হবে। পার্কটা খুললে মানুষগুলো আবার সুস্থ হবে। আমাদের একটা অনুরোধ সরকারের কাছে, পার্কটা খুলে দাও অতি শীঘ্রই। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
বন্যা ও করোনায় অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। প্রায় 1.5 মাস ধরে পানি আটকে থাকায় নষ্ট হচ্ছে তাঁত যন্ত্র ও কাপড়। এরই মধ্যে তাঁত শিল্পে ক্ষতি প্রায় 300 কোটি টাকা। তাঁতিরা পৈতৃক পেশা বদলাতে গিয়েও খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লকডাউন কাটতে না কাটতেই জলবন্দি জীবন। টাঙ্গাইল জেলার প্রায় 40,000 তাঁতি বেকার। বন্যার পানি ঢুকে চালু তাঁতে থাকা সুতার ভীম, কাপড় ও সরঞ্জাম প্রায় সবই বিনষ্ট। কারখানা মালিকদেরও মাথায় হাত। শাড়ি ব্যবসায়ীরা অপেক্ষা করেন পয়লা বৈশাখ আর 2 ঈদের জন্য। বৈশাখে 107,13,60,000 টাকার শাড়ি বোনার লক্ষ্যমাত্রা ছিল। প্রতিটি শাড়ি গড়ে 100 টাকা লাভে বিক্রি হলে 8,40,40,000 টাকার মতো লাভ হতো। করোনার কারণে এবারের ঈদে ও বৈশাখে শাড়ি বিক্রি হয়নি। দুর্গাপূজাও অনিশ্চিত। ব্যবসা বাণিজ্য টোটালি বন্ধ। শ্রমিকগুলো যেগুলো ছিল সেগুলো বেকার হয়ে পড়ে রয়েছে, তারা অন্যান্য পেশায় চলে যাচ্ছে। 2-1 বছরের মধ্যে আমরা ইলিশ খান উঠাইতে পারবো না। সরকার যদি আমাদের এদিকে একটু সুদৃষ্টি দিত বা এদেরকে একটু সহযোগিতা করতো, তাহলে আমরা সকলে এদেরকে নিয়ে একটু বেঁচে যেতাম। আমরা সুতার ব্যবসা করি, আমাদেরও আজ 4-5 মাস ধরে কোনো বেচা কিনি নেই, আমরা অনেক কষ্টের মধ্যে আছি। তাঁত বন্ধ, তাঁতিরা বেকার। কেউ কেউ পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় বাঁচার চেষ্টা করছেন, তাতেও তেমন সুবিধা হচ্ছে না। তাঁতের কাজ করতাম, এই করোনা থেকে শুরু হয়ে যে পরে বন্যা আসলো, 5-6 মাস ধরে বসা। এখন কি করবো, এখন যা পাই তাই করি। এখন বর্ষা মাস, নৌকা আছে, নৌকা চালাইতেছি। 1 মাস ধরে একবারে বসা, কোনো কাজকর্ম করতে পারতাইছি না। সরকারি পৃষ্ঠপোষকতা এবং প্রণোদনা না পেলে বন্যার পানিতে নষ্ট হওয়া তাঁত চালু করা সম্ভব হবে কিনা সন্দেহ। নাম ঠিকানা নেওয়া পর্যন্তই রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যে আর্থিক সহযোগিতা বা প্রণোদনা পাওয়া এখন পর্যন্ত আমরা আসলে পাইনি। আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হয়ে যাচ্ছি। এখন এই অবস্থা থেকে উত্তরণের একটা পথ যদি সরকার আমাদের কিছু সাহায্য সহযোগিতা বা প্রণোদনা আকারে দেয়। এতগুলো শ্রমিক যারা নুন আনতে পান্তা পুরায়, তাদেরকে সরকারি সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমরা আমাদের নিজেদের মতো করে যেভাবে সহযোগিতা করে তাদের টিকিয়ে রেখেছি, আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। মেটার প্রেজেন্ট কৃষি সংবাদ, সুজলা সুফলা। অল্প জায়গা ও স্বল্প খরচে টেকসই পরিবেশ বান্ধব বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে সাফল্য পেয়েছেন পাবনা 3 বন্ধু। ব্যতিক্রমী এই পদ্ধতির মাছ চাষে তাদের সফলতা দেখে আগ্রহ বাড়ছে স্থানীয় মৎস্য চাষিদেরও। বছরখানেক আগে 3টি 13 ফুট প্রস্থ ও 3.5 ফুট গভীর পানির ট্যাঙ্ক তৈরি করেন বিপ্লব, মাসুদ ও কবির। সেখানে প্রায় 10,000 লিটার পানিতে ছাড়া হয় শিং, ট্যাংরা, পাবদা, কই সহ বিভিন্ন প্রজাতির মাছ। এ পদ্ধতিতে মাত্র 3 মাসেই মাছ বিক্রির উপযোগী হয়ে ওঠে। বিজ্ঞানসম্মত বায়োফ্লক পদ্ধতির মাছ চাষে ঝুঁকি কম ও অল্প মূলধনে বেশি মুনাফা পাওয়া যায় বলে জানিয়েছেন তারা। তাই দিন দিন আগ্রহী হচ্ছেন আরও অনেকে। সরকারি সহযোগিতা ও সহজ শর্তের ঋণ পেলে শিক্ষিত বেকার তরুণরাও বায়োফ্লক পদ্ধতির মাছ চাষে এগিয়ে আসবেন বলে মনে করছেন উদ্যোক্তারা। আবারও সময় হলো বায়োলজিস্ট্রি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে, বাইডেনের রানিং মেট হিসেবে কমলা হ্যারিসের মনোনয়ন চূড়ান্ত। ফরাসি লিওকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখ। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। জানাবো দেশের বাইরের খবর।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের রানিং মেট হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি হচ্ছেন প্রথম অশ্বেতাঙ্গ রানিং মেট। ডেমোক্র্যাট পার্টি কনভেনশনে বুধবার রাতে তার মনোনয়ন চূড়ান্ত হয়। মনোনয়ন পাওয়ার পর দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সমালোচনা করেন কমলা। বলেন, ট্রাম্প মার্কিন ট্র্যাজেডিগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। বিশৃঙ্খলাময় পরিস্থিতি সবসময় পুরো জাতিকে ভীতির মধ্যে রেখেছে, আর বিশ্বে একলা হয়ে গেছে যুক্তরাষ্ট্র। কমলা বলেন, এমন একজন প্রেসিডেন্ট দরকার যিনি একটি ভিন্ন পরিস্থিতি উপহার দেবেন। আগামী ৩রা নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন ও কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট পদকে রিয়েলিটি শোর মতো ব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফিলাডেলফিয়া থেকে ডেমোক্র্যাট সম্মেলনে তার দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। ওবামা বলেন, তিনি ধারণা করেছিলেন কিছুটা হলেও তার কাজটাকে গুরুত্বের সঙ্গে নেবেন ট্রাম্প। তা করেননি তিনি। ভোটারদের সতর্ক করে বলেন, ট্রাম্প যদি আবারও নির্বাচিত হন তবে মার্কিন গণতন্ত্রকে ভেঙে খান খান করে ফেলবেন। করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় ট্রাম্পের কঠোর সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট। তিনি বলেন, কোভিড-19-এ প্রাণ হারিয়েছেন ১,৭০,০০০-এর বেশি মার্কিনী ও চাকরি হারিয়েছেন লাখ লাখ মানুষ। সে তুলনায় অনেক ভালো করেছেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ইবোলা সহ বিভিন্ন মহামারীর দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছেন। বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসের প্রশংসা করে ওবামা বলেন, আশা করা হচ্ছে তারা দুজনে মিলে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের ইমেজ পুনরুদ্ধার করবেন। রাশিয়ার বিরোধী দলের নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার মুখপাত্র কিরা ইয়ারমিশ অভিযোগ করেছেন, নাভালনির শরীরে বিষ প্রয়োগ করা হতে পারে। কিরা ইয়ারমিশ জানিয়েছেন, সাইবেরিয়া থেকে মস্কোতে ফিরছিলেন ৪৪ বছর বয়সী নাভালনি। বিমানে হঠাৎ করে ঘামতে শুরু করেন তিনি। এক পর্যায়ে বাথরুমে গিয়ে জ্ঞান হারান নাভালনি। এ সময় বিরোধী নেতাকে বহনকারী বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। মুখপাত্র আরও জানান, নাভালনি সকালে শুধু চা খেয়েছিলেন। গরম পানীয়র সঙ্গে দ্রুত বিষ মিশে গেছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। নাভালনির জ্ঞান এখনও ফেরেনি। ভেন্টিলেটরে রাখা হয়েছে তাকে। ২০১১ সালে নির্বাচনে পুতিনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ আনায় গ্রেফতার হন তিনি এবং ১৫ দিন জেল খাটেন। ২০১৩ সালেও কয়েকদিনের জন্য জেলে থাকতে হয়েছিল নাভালনিকে। গত প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চাইলেও আগের মামলার কারণে তাকে নিষিদ্ধ করা হয়। খেলার খবর। তরুণ স্ট্রাইকার সার্জ নাব্রি নৈপুণ্যে অলিম্পিক লিওকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ফাইনালে তাদের প্রতিপক্ষ পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে গেছে অলিম্পিক লিওর। বার্সার মতো তাদের দুঃস্বপ্নের নামও বায়ার্ন মিউনিখ। শেষ 4-এ বাভারিয়ানদের কাছে হেরেই থামতে হয়েছে এবারের মৌসুমে আশা জাগানিয়া দলটির। বুধবার রাতে লিসবনে লিওর শুরুটা ছিল দেখার মতো। চতুর্থ মিনিটেই বায়ার্ন শিবিরে ভয় ধরিয়ে দেয় তারা। তবে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন মেমফিস ডিপাই। 17 মিনিটে আরও একটা ভালো সুযোগ হাতছাড়া করে লিও। এবার তাদের বাধা গোলপোস্ট। এর 1 মিনিট পরেই চোখে লেগে থাকার মতো অসাধারণ এক গোলে বায়ার্নকে এগিয়ে নেন নাব্রি। এরপরই পাল্টে যায় ম্যাচের চেহারা। ভয়ঙ্কর হয়ে ওঠে বায়ার্ন আর ছন্দ হারিয়ে ফেলে লিও। 33 মিনিটে জটলার মধ্যে আবারও জ্বলে ওঠেন সেই নাব্রি। এবার চ্যাম্পিয়ন্স লিগে 9 ম্যাচে এটা তার 9ম গোল। 2 গোলে পিছিয়ে থাকা লিও দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফেরার সুযোগ পায়, কিন্তু বড় ম্যাচের চাপ সামলাতে না পারার ঘাটতি আর দুর্ভাগ্য দুটোই দূরে ঠেলে দেয় তাদের। 88 মিনিটে আরও এক গোল হজম করে লিও। লেভানডস্কির গোলে ৩-০ ব্যবধানে ফাইনালে পা রাখে বায়ার্ন মিউনিখ। হ্যান্স ফ্লিকের শিষ্যরা এ নিয়ে একাদশ বারের মতো ফাইনালে যাচ্ছে। লিওর হারে অল ফ্রেঞ্চ ফাইনাল দেখার শখ পূরণ হলো না
ফুটবল ভক্তদের। শিরোপা মঞ্চে বাভারিয়ানদের প্রতিপক্ষ ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। জেনিয়া চিশিম, স্পোর্টস ডেস্ক, 18 নিউজ। সাবেক ডাচ খেলোয়াড় কোম্যানকে আনুষ্ঠানিকভাবে ন্যু ক্যাম্পে স্বাগত জানিয়েছে বার্সা কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার পর কোচ কিকে সেতিয়ানকে বরখাস্ত করে কোম্যানকে তার স্থলাভিষিক্ত করে বার্সা। তার সঙ্গে 2 বছরের জন্য চুক্তি করে কাতালান ক্লাবটি। খেলোয়াড়ি জীবনে বার্সায় 6 বছর খেলেছেন কোম্যান। তবে সাবেক এই ক্লাবের কোচ হিসেবে তার চ্যালেঞ্জটা সহজ হবে না বলছেন তিনি। তবে ক্লাব সম্পর্কে ভালো ধারণা থাকায় চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত কোম্যান। ডাচদের জাতীয় দলের আগে কোম্যান এভারটনের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আয়াক্স, পিএসভি, ভ্যালেন্সিয়া, বেনফিকা, সাউদাম্পটন ও ফেইনুর্ডের ডাগআউটেও বসেছেন এই ডাচম্যান। তার সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে ট্রফির সংখ্যাটা বাড়াতে চায় বার্সা। সবচেয়ে বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বস। আয়ের দিক থেকে শীর্ষ 10-এর 9 জনই টেনিসের খেলোয়াড়। ফোর্বসের প্রকাশিত সর্বোচ্চ বার্ষিক আয়ের তালিকায় শীর্ষে জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জয়ী 22 বছর বয়সী এই তরুণের আয় $37.4 মিলিয়ন। দ্বিতীয় স্থানে থাকা সেরেনা উইলিয়ামের আয় $36 মিলিয়ন। এতদিন নারী ক্রীড়াবিদদের সর্বোচ্চ বার্ষিক আয়ের রেকর্ডটা ছিল ও অ্যাঞ্জেলিক কেরবার। সেরা 10 টেনিসের বাইরে রয়েছেন ফুটবলার অ্যালেক্স মর্গান। তারকা $4.2 মিলিয়ন আয়ে 10 নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। শেষ করব 3টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বাস্থ্যের সাবেক ডিজির সম্পদ বিবরণী দুদকে। শৃঙ্খলা সফর ইতিবাচক হলেও যথেষ্ট না, মন্তব্য কূটনীতিকদের। কৃষি জমির সুরক্ষা নিশ্চিত করে শিল্পায়ন, বললেন প্রধানমন্ত্রী। সিনহা হত্যা মামলার 7 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ। ট্রেন ভ্রমণে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক নয়, রেলের সিদ্ধান্ত বদল। সচেতনতা না বাড়লেও হাসপাতালে কমছে করোনা রোগী। বাইডেনের রানিং মেট হিসেবে কমলা হ্যারিসের মনোনয়ন চূড়ান্ত। ফরাসি লিওকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখ। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজ ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস এন এবং পাঠিয়ে দিন 5151 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।